সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়, আইসিটি দ্বিতীয় অধ্যায়, ডেটা কমিউনিকেশন সিস্টেম। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, এখানে কিছু ছবি দেখা যাচ্ছে। আমরা ছবিগুলো একটু যদি মনোযোগ সহকারে দেখি তাহলে দেখতে পাই এখানে একটা ডিভাইস ল্যাপটপ, এখানে একটা ডিভাইস মাদারবোর্ড। তাহলে এই কম্পিউটারের সাথে এই ল্যাপটপের একটা কি করছে, তার দিয়ে সংযোগ তৈরি করা হচ্ছে। তাহলে সংযোগের উদ্দেশ্য কি, যে এই কম্পিউটারের সাথে এই ল্যাপটপের যোগাযোগ স্থাপন। আমরা যদি আরো কিছু ছবি দেখতে পাই, এখানে এই একটা কম্পিউটার যেটাকে সেন্ডার বলা হচ্ছে এবং পাশে আর একটা কম্পিউটার, এটাকে বলা হচ্ছে রিসিভার। তাহলে সেন্ডার থেকে তথ্য প্রেরণ করা হচ্ছে আর রিসিভার সেই তথ্যটাকে গ্রহণ করছে। যদি আমরা পাশে আরেকটা চিত্র দেখি তাহলে এখানে ক্লাউড একটা মেঘের মতো ভাসমান, আর এখান থেকে বিভিন্ন ডিভাইসে কি এরো দিয়ে বোঝানো হচ্ছে যে তথ্য আদান প্রদান হচ্ছে। তাহলে এই সিস্টেমটাকে বলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। মূলত এই চিত্রগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এক ডিভাইসের সাথে আরেক ডিভাইসের সংযোগ প্রদান করা হচ্ছে। তাহলে আমরা ইতিপূর্বে ক্লাসে জেনেছি যে এক ডিভাইসের সাথে অন্য ডিভাইসের সংযোগ স্থাপন করাকে বলা হয় ডেটা কমিউনিকেশন। তাহলে আজকে আমরা আলোচনা করব ডেটা কমিউনিকেশন বা ডেটা ট্রান্সমিশন মেথড। তার আগে একটু দেখে নেই যে ডেটা কমিউনিকেশন এক স্থান থেকে অন্য স্থানের তথ্য আদান প্রদান করার জন্য যে গতি ব্যবহার করা হয় এটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন স্পিড। তাহলে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, এক স্থান হতে অন্য স্থানে, এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলা হয়। এই ডেটা ট্রান্সমিশন স্পিডকে অনেক সময় ব্যান্ডউইথও বলা হয়। তাহলে এখানে আমাদের একটা সাধারণ প্রশ্ন আসে, ব্যান্ডউইথ কি? তাহলে আমরা এখানে জানলাম যে ব্যান্ডউইথ হচ্ছে যে এক কম্পিউটার থেকে যখন অন্য কম্পিউটারে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা আদান প্রদান করা হয়, এই আদান প্রদানের গতিকেই বলা হয় ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড। ব্যান্ডউইথ এর একক হচ্ছে বিট পার সেকেন্ড, যাকে সংক্ষেপে বলা হয় বিপিএস। বিপিএস এর পূর্ণরূপ কি? ব্যান্ড বিট পার সেকেন্ড। তাহলে এই হিসেবে একে ব্যান্ডউইথ স্পিডও বলা হয়। ডেটা ট্রান্সমিশন স্পিড বা ডেটা স্থানান্তরের গতিকে তিন ভাবে ভাগ করা যায়। আমরা একটু দেখে নেই ভাগগুলো কি কি। এক নম্বর হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রড ব্যান্ড। তাহলে ডেটা ট্রান্সমিশন স্পিড কয় প্রকার? তিন প্রকার, ন্যারো, ভয়েস, ব্রড। দেখি ন্যারো ব্যান্ড। ন্যারো বলতে এখানে বোঝানো হয় সংক্ষিপ্ত। সাধারণত আমরা ন্যারো বুঝি কি, যে অল্প পরিসরে বা সংক্ষিপ্ত পরিসরে। এখানে ন্যারো ব্যান্ড বলতে বোঝানো হচ্ছে যে যখন এক স্থান থেকে অন্য স্থানে অল্প বা স্বল্প পরিসরে ডেটা আদান প্রদান করা হয় তখন এটাকে ন্যারো ব্যান্ড বলা হয়। আমরা একটু আগে জানিয়ে আসলাম যে ব্যান্ডউইথ হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে যখন একটা চ্যানেলের মধ্য দিয়ে বা একটা মাধ্যম দিয়ে ডেটা আদান প্রদান হয়। তাহলে একটা চ্যানেল বা একটা মাধ্যমে স্বল্প পরিসরে যখন ডেটা আদান প্রদান হয় তখন সেটাকে বলা হয় কি? ন্যারো ব্যান্ড। তাহলে ন্যারো ব্যান্ডের স্বল্প পরিসরে মাত্রা কত? এখানে বলা হচ্ছে সাধারণত 45 থেকে 300 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। তাহলে ন্যারোর স্পিড কত? 45 থেকে 300 বিপিএস। আর এই ন্যারো ব্যান্ড কোথায় ব্যবহার করা হয়? সাধারণত বলা হচ্ছে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয় যে টেলিগ্রাফে এই ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়। আর এই ব্যান্ডের বৈশিষ্ট্য হচ্ছে এই ব্যান্ড ধীর গতিতে ডেটা স্থানান্তর করা হয়, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়ে থাকে। দুই নম্বর হচ্ছে ভয়েস ব্যান্ড। তাহলে এই ব্যান্ডের গতি বলা হচ্ছে সর্বোচ্চ 9600 বিপিএস, 9600 বিপিএস। তাহলে ন্যারো ব্যান্ডের চেয়ে এর গতি কম না বেশি? আমরা দেখতে পাচ্ছি ন্যারোর সর্বোচ্চ ছিল 300 পর্যন্ত, আর ভয়েস ব্যান্ডের গতি আমরা পাচ্ছি 9600 বিপিএস পর্যন্ত। এটা কোথায় ব্যবহার করা হয়? বলা হচ্ছে যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, এক স্থান থেকে অন্য স্থানে
এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে, কম্পিউটার থেকে প্রিন্টারে, তারপর হচ্ছে কার্ড রিডার থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ডউইথ ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা যখন কম্পিউটারে কোনো কিছু প্রসেসিং করি, প্রসেসিং করার পর যখন এটাকে প্রিন্ট করার জন্য প্রিন্ট কমান্ড দিই, বা কোনো তথ্য কার্ড রিডারে বা মেমোরিতে অথবা পেন ড্রাইভে নেওয়ার জন্য যখন কমান্ড দেই, এই যে কম্পিউটার থেকে কার্ড রিডারে, কম্পিউটার থেকে প্রিন্টারে বা কম্পিউটার থেকে পেন ড্রাইভে তথ্যটা চলে আসলো, এই চলে আসার গতিটাই হচ্ছে ভয়েস ব্যান্ডের গতিতে আসে, অর্থাৎ সর্বোচ্চ 9600 বিপিএস পর্যন্ত চলে আসে। আর এই ক্ষেত্রে ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়। এরপর আর কোথায় ব্যবহার করা হয় বলছে যে এছাড়াও টেলিফোন লাইনে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রেও এই ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আসছে ব্রডব্যান্ড। ব্রড মানে হচ্ছে কি বিশাল, তাহলে এখানে এর পরিব্যাপ্তি হচ্ছে অনেক বিশাল। সাধারণত বলছে যে উচ্চ গতি সম্পূর্ণ ডেটা স্থানান্তরে ব্রডব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে। আর এই ব্রডব্যান্ডের গতি হচ্ছে সর্বোচ্চ কত 1 মেগাবিট পার সেকেন্ড, অর্থাৎ 1 এমবিপিএস। তাহলে ব্রডব্যান্ডের সর্বোচ্চ গতি কত 1 এমবিপিএস, অর্থাৎ 1 মেগাবিট পার সেকেন্ড। তাহলে আমরা জানলাম যে এই ন্যারো ব্যান্ডের গতি হচ্ছে 45 থেকে 300 বিপিএস, ভয়েসের সর্বোচ্চ হচ্ছে 9600 পর্যন্ত, আর ব্রডব্যান্ডের গতি হচ্ছে সর্বনিম্ন 1 বিপিএস। আর যদি এর দূরত্ব কম হয় তাহলে বলা হচ্ছে এর গতিও অনেক বৃদ্ধি পায়। সাধারণত এটা স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমে বা ইন্টারনেট কানেকশনের ক্ষেত্রে এই ব্রডব্যান্ড ব্যবহার করা হয়। তাহলে আমরা একটু দেখে নিই এটা কোথায় ব্যবহার করা হয়। বলছি সাধারণত কোয়াক্সিয়াল কেবল, অপটিক ফাইবার কেবল এই ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এই ব্রডব্যান্ড ডেটা কমিউনিকেশন স্পিড ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখানে আমরা ডেটা কমিউনিকেশন দেখলাম, স্পিড। এরপরে আসি, এখানে কিছু ছবি দেখা যাচ্ছে, একটু ছবিগুলো আমরা লক্ষ্য করি। সেন্ডার থেকে রিসিভার, তাহলে যখন সেন্ডার কোনো তথ্য প্রেরণ করছে আর এটা গ্রহণ করছে কে রিসিভার, এই যে তথ্য আদান প্রদান হয়ে থাকে, যখন এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য বিট আকারে পারাপার হয়ে থাকে, আর যে পদ্ধতিতে এটা স্থানান্তরিত হয় সেটাকে বলা হচ্ছে সাধারণত মেথড। তাহলে আমরা এবারে দেখব ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড কি? সুনির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে বিট আকারে ডেটা পরিবহন বা স্থানান্তর হওয়াকেই বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড। তাহলে আমরা মেথড মানে জানি পদ্ধতি, সুনির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে যখন বিট আকারে ডেটা স্থানান্তর হয় তখন বলা হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড। তাহলে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বা কম্পিউটারে ডেটা স্থানান্তর করার পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয়। ডেটা ট্রান্সমিশন মেথড বলতে মূলত ডেটা কমিউনিকেশন সিস্টেমের সংযুক্ত ডিভাইসগুলোর মধ্যে বিটের মাধ্যমে তথ্য আদান প্রদান বা বিনিময় প্রক্রিয়াকে বোঝানো হয়। ডেটা ট্রান্সমিশন মোডে আমরা যদি দেখি তাহলে এখানে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যখন তথ্য প্রেরণ করা হয়, সাধারণত ভিন্ন ভিন্ন পথ দিয়ে সমান্তরালভাবে ডেটা ট্রান্সমিশন করা হয়। আর যে ট্রান্সমিশনে ডেটা সমান্তরালভাবে আদান প্রদান হয়ে থাকে তাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন, প্যারালাল ডেটা ট্রান্সমিশন। অর্থাৎ যে বিটগুলো তথ্য সমানে সমানে যায় সেটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন। সাধারণত এই ট্রান্সমিশনে 8 বিট, 16 বিট, 32 বিটে ডেটা পারাপার হয়ে থাকে। প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড আমরা যদি দেখি তাহলে এই পদ্ধতিতে কাছাকাছি অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে একটি ক্যারেক্টারের সবগুলো বিট একসাথে একাধিক তারের মধ্য দিয়ে ডেটা আদান প্রদান করতে পারে। আমরা একটু দেখি পাশের চিত্রে, যেখানে অনেকগুলো তার আছে এবং অনেকগুলো বিট আছে। তাহলে প্রত্যেকটা বিট শুরু থেকে শেষ পর্যন্ত কি সমানভাবে পারাপার হচ্ছে।
এই ধরনের ট্রানজিশন মোডকে সাধারণত বলা হচ্ছে প্যারালাল ডেটা ট্রানজিশন। তাহলে প্যারালাল ডেটা ট্রানজিশনে আমরা জানলাম যে এই পদ্ধতিতে কাছাকাছি অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে সমানভাবে বা সমান্তরালভাবে একসাথে বিটগুলো পাঠানো হয়। এরপর বলা হচ্ছে সাধারণত কম্পিউটারের অভ্যন্তরে একটি অংশ থেকে অন্য অংশে ডেটা আদান প্রদান করার জন্য এই প্যারালাল ট্রানজিশন মেথড ব্যবহার করা হয়ে থাকে। প্যারালাল পোর্ট ব্যবহার করে আমরা কি কোথায় কোথায় ব্যবহার করতে পারি? এক কম্পিউটার থেকে প্রিন্টারে তথ্য আদান প্রদান করতে পারি। তারপরে কম্পিউটার সিপিইউ থেকে মনিটরে তথ্য আদান প্রদান করার জন্য এই প্যারালাল পোর্ট ব্যবহার করা হয়। এরপরে আমরা দেখি ডেটা ট্রানজিশন, সিরিয়াল ডেটা ট্রানজিশন মেথড। তাহলে সাধারণত সিরিয়াল বলতে আমরা বুঝি কি? ধারাবাহিকভাবে। তাহলে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিতে দেখা যাচ্ছে কি যে এখানে কতিপয় বিট রয়েছে, যেমন B0 থেকে B7 পর্যন্ত বিট রয়েছে। আর এই বিটগুলো হচ্ছে সেন্ডার, এটাকে যদি আমরা রিসিভার বা প্রাপক যন্ত্রে প্রেরণ করি তাহলে কিভাবে বিটগুলো যায় দেখি। এখানে আমরা B0 প্রথমে B1 B2 B3 B4 B5 B6 B7, তাহলে এইভাবে প্রত্যেকটা বিট কি করা আছে? পর্যায়ক্রমে দেওয়া আছে। এখান থেকে আমরা যখন এই বিটগুলো সেন্ডার থেকে এই রিসিভারে প্রেরণ করব তাহলে ধারাবাহিকভাবে একটার পর একটা বিট পারাপার হবে। এখানে বলা আছে যে একটি পথ দিয়ে একটি বিট যখন পর্যায়ক্রমে ডেটা ট্রানজিশন করে তখন এই ধরনের ট্রানজিশনকে বলে সিরিয়াল ডেটা ট্রানজিশন। দেখো, যে ট্রানজিশনে ডেটা বা তথ্য পর্যায়ক্রমে এক বিট করে আদান প্রদান করে তাকে বলা হয় সিরিয়াল ডেটা ট্রানজিশন। তাহলে এই ডেটা ট্রানজিশন কোথায় ব্যবহার করা হয়? বলা হচ্ছে সাধারণত দূরবর্তী কোনো স্থানে অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে যখন ডেটা আদান প্রদান করা হয় তখন এই সিরিয়াল ডেটা ট্রানজিশন মেথড ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা জানলাম ডেটা ট্রানজিশন মেথড দুই ধরনের, একটা হচ্ছে সিরিয়াল ট্রানজিশন মেথড আর একটা হচ্ছে প্যারালাল ট্রানজিশন মেথড। যখন সমানে সমানে, প্যারালাল মানে হচ্ছে কি সমান, যখন তথ্যগুলো প্রেরক কম্পিউটার থেকে প্রাপক কম্পিউটারে সমান আকারে যায় তখন সেটাকে বলা হয় প্যারালাল ট্রানজিশন। আর যখন বিটগুলো একটা একটা করে যায় তখন সেটাকে বলা হয় সিরিয়াল ট্রান্সমিশন। এরপরে আসি আমরা ডেটা ট্রানজিশন মেথডকে দুই ভাগে ভাগ করা হয়। ডেটা ট্রানজিশন মেথডকে তিন ভাগে ভাগ করা হয়। সাধারণত এখানে বলা হচ্ছে কি যে সিরিয়াল ডেটা ট্রানজিশনে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা ট্রানজিশন হওয়ার সময় অবশ্যই দুইটি কম্পিউটারের মধ্যে এমন একটি সমঝোতা থাকা দরকার যাতে সিগন্যাল বিটের শুরু এবং শেষ বুঝতে পারা যায়। তাহলে এখানে স্টার্ট বিট আর এন্ড বিট দুইটা বিট ব্যবহার করা হয়। বিটের শুরু ও শেষ বোঝাতে না পারলে গ্রহীতা কম্পিউটার সেই সিগন্যাল থেকে ডেটা পুনরুদ্ধার করতে পারবে না। আর এই সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিটাই হচ্ছে সিনক্রোনাইজেশন। তাহলে সিনক্রোনাইজেশন হচ্ছে কি যে যখন আমরা বিটগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করি তাহলে প্রেরণ করার জন্য কোথা থেকে আমরা শুরু করলাম আর ডেটা স্থানান্তরিত হতে হতে কোথায় গিয়ে শেষ হবে এটা নির্দিষ্ট করার জন্য এখানে ব্যবহার করা হয় একটি হচ্ছে স্টার্ট বিট আর একটি হচ্ছে এন্ড বিট। তাহলে স্টার্ট বিট দিয়ে শুরু হয় আর এন্ড বিট দিয়ে শেষ হয়। যখন এই পদ্ধতিতে ডেটা ট্রানজিশন করা হয় তাহলে যখন এন্ড বিট চলে যায় তখন ডেটা ট্রানজিশনের কার্যক্রম সমাপ্তি হয়। তাহলে এখানে আমরা দেখি যে এই সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ডেটা ট্রানজিশনকে তিন ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রানজিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন এবং আইসোক্রোনাস ট্রানজিশন। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। তাহলে এই বিভক্তিগুলো আমরা একটু ভালো করে দেখি, আমাদের এখান থেকে পরীক্ষার জন্য প্রশ্ন হয়ে থাকে। সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস এবং আইসোক্রোনাস। প্রথমে আমরা দেখি এখানে একটা ছবি দেখা যাচ্ছে যে এ থেকে এই প্রাপক কম্পিউটারে যখন তথ্যগুলো প্রেরিত হচ্ছে, যে ডেটা ট্রানজিশন সিস্টেমে প্রেরক হতে ডেটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রানজিশন হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রানজিশন বলে। তাহলে একটু তোমরা দেখো তো এখানে এ একটি শব্দ, এটা কি
ট্রানজিশন হচ্ছে, প্রেরক কম্পিউটার থেকে প্রাপক কম্পিউটারে ট্রানজিশন হচ্ছে শুধু এ। তাহলে কয়টা বিট এখানে? একটা বিট। তাহলে বলা হচ্ছে যে ট্রানজিশন সিস্টেমের প্রেরক হতে গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রানজিশন হয়, তখন এই ধরনের ট্রানজিশন সিস্টেমকে বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রানজিশন সিস্টেম। আমরা একটু দেখি অ্যাসিনক্রোনাস শব্দের শাব্দিক অর্থ হলো সমন্বয়হীনতা। সমন্বয়হীনতা। তাহলে অ্যাসিনক্রোনাস ট্রানজিশনে পরপর দুটি ক্যারেক্টার প্রেরণের মাঝখানে বিরতির সময় সকল ক্ষেত্রে সমান হয় না। তাহলে এখানে আমরা যদি এ ব্লক বি ব্লক এ ক্যারেক্টার বি ক্যারেক্টার ট্রানজিশন করি, এক্ষেত্রে বলা হচ্ছে যখন এই ক্যারেক্টারগুলো ট্রানজিশন করা হয় ধারাবাহিকভাবে একটার পর একটা, তখন এ থেকে বি তে ট্রানজিশন, এ ট্রানজিশন হওয়ার পর বি ট্রানজিশন হতে মাঝখানে যে সময়টা, এটার বিরতির সময় সমান হয় না। তাহলে এখানে বলা হচ্ছে যে এই সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত যদি তথ্য আমরা প্রেরণ করি, এই একটি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রানজিশন করি, তখন এই সিস্টেমকে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রানজিশন। আর এই কারণে এর নামকরণ করা হয়েছে অ্যাসিনক্রোনাস। তাহলে এর বিরতির সময় সমান হয় না। এরপরে দেখি আমরা যে এই অ্যাসিনক্রোনাসে এই ট্রানজিশন ক্যারেক্টার ডেটা বিটগুলো ধারাবাহিকভাবে স্থানান্তরিত হয়। এখানে যদি আমরা অ্যাসিনক্রোনাস দিয়ে ডেটা ট্রানজিশন করি, তাহলে শুরুতে আমাদের একটা বিট যোগ করতে হয়, যেটাকে বলা হচ্ছে স্টার্ট বিট, তাই প্রাপক কম্পিউটারকে বোঝানোর জন্য ক্যারেক্টারের ডেটা বিটগুলো শুরুতে একটি অতিরিক্ত বিট যোগ করতে হয়, যে বিটটার নাম হচ্ছে স্টার্ট বিট। তাহলে অ্যাসিনক্রোনাস যেটা পদ্ধতিতে আমাদের স্টার্ট বিট থাকে এবং সর্বশেষ যেখানে প্রাপক কম্পিউটার বুঝতে পারে যে বিট আসা শেষ হয়েছে, এটাতে থাকে আরেকটা স্টপ বিট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্রে যে শুরু যেখান থেকে সেটা হচ্ছে স্টার্ট বিট, আর যেখানে শেষ হয় সেটা হচ্ছে স্টপ বিট। তাহলে ক্যারেক্টারের ডেটা বিটগুলো পুরোপুরি ভাবে স্থানান্তর হওয়ার জন্য এর শেষে আবার একটি যে অতিরিক্ত বা দুইটি স্টপ বিট যোগ করা হয়। উক্ত স্টপ বিট পেলে প্রাপক কম্পিউটার বুঝতে পারে ক্যারেক্টার ডেটা বিটগুলো আসা শেষ হয়েছে। তাহলে আমরা অ্যাসিনক্রোনাস ট্রানজিশন পদ্ধতিতে জানতে পারলাম যে এই ডেটা ট্রানজিশন প্রক্রিয়ায় এর স্টার্ট বিট আছে এবং স্টপ বিট আছে। স্টার্ট বিট, ইন বিট, শুরু বিট, শেষ বিট, এই বিটগুলোর মাধ্যমে ডেটা ট্রানজিশন হয়। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রানজিশনের ব্যবহার ক্ষেত্র হচ্ছে যে সাধারণত আমরা যখন কিবোর্ডে প্রত্যেকটি অক্ষর টাইপ করি, দেখি যে কিবোর্ডে আমরা যখন টাইপ করি কারো হাতের গতি স্পিড কম, কারো বেশি। যদি কেউ একটি ওয়ার্ড টাইপ করে তাহলে অক্ষরগুলো কেউ দ্রুত চাপ দিয়ে করতে পারে, আবার কেউ ধীরে ধীরে চাপে করতে পারে। তাহলে আমরা যখন এ চাপ দেই বা দিনাজপুর লিখতে গেলে ডি লিখলাম, আই লিখলাম, এন লিখলাম, কেউ এটা দ্রুত লিখছে, কেউ ধীরে ধীরে লিখছে। তাহলে এই যে দ্রুত লেখা এবং ধীর লেখার সময়ের যে ব্যক্তি, এটা কি সমান? না, সমান না। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে যখন এই কিবোর্ডের ট্রানজিশন হয়, যেটা কম্পিউটারে কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ করা হয়, আর এই প্রেরণের স্পিড বা মেথডটাই হচ্ছে অ্যাসিনক্রোনাস। এজন্য বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রানজিশন সিস্টেমে কিবোর্ডের প্রতিটি অক্ষর চাপার সাথে সাথে 8 বিট ক্যারেক্টার ডেটা উৎপন্ন হয়, আর এই 8 বিট ক্যারেক্টারের ডেটা ট্রানজিশনের পূর্বে তার সম্মুখে একটি স্টার্ট বিট এবং দুটি স্টপ বিট সংযুক্ত করা হয়। ফলে প্রতিটি ক্যারেক্টারে 10 থেকে 11 বিট ডেটা রূপান্তরিত হয়ে ডেটা ট্রানজিট করে। অন্যদিকে আমরা যদি দেখি যে ক্যারেক্টার সঙ্গে ট্রানজিশনের সময় বিরতি সমান না হয়, এই ডেটা স্থানান্তরের গতি ধীর সম্পূর্ণ। তাহলে এটা কোথায় ব্যবহার করা হয়? কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে, কিবোর্ড হতে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে। এগুলো মনে রাখতে হবে যে আমাদের এখান থেকে 2 মার্কের প্রশ্ন আসে বা অনুধাবন প্রশ্ন আসে যে কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরের মেথড ব্যাখ্যা করো। তখন আমরা লিখবো যে কম্পিউটার থেকে প্রিন্টারে বা কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের জন্য ব্যবহার করা হয় ডেটা ট্রানজিশন মেথড, যেটার নাম হচ্ছে কি অ্যাসিনক্রোনাস। এটি বিট আকারে প্রেরণ করা হয়, এর স্টার্ট বিট থাকে এবং স্টপ বিট থাকে। তাহলে এইভাবে আমাদের লিখতে হবে। এরপরে আসি অ্যাসিনক্রোনাস ডেটা ট্রানজিশন আর কোথায় ব্যবহার করা হয়?
যে পাঞ্চ কার্ড রিডার থেকে কম্পিউটারে ডেটা নেওয়ার ক্ষেত্রে এবং কম্পিউটার থেকে পাঞ্চ কার্ডে ডেটা স্থানান্তরের ক্ষেত্রেও অ্যাসিনক্রোনাস ট্রানজিশন ব্যবহার করা হয়। প্রেরক এবং গ্রাহক যে কোনো সময় করতে পারে ডেটা স্থানান্তর এবং ডেটা গ্রহণ। ডেটা ট্রানজিশনের জন্য প্রেরকের কোনো প্রয়োজন হয় না, কোনো প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না। তাহলে এখানে আমরা যদি দেখি ডেটা অ্যাসিনক্রোনাস ডেটা ট্রানজিশনের ডেটা স্থানান্তরের জন্য যে কোনো সময় গ্রাহক ডেটা ট্রানজিশন করতে পারে বা প্রেরক প্রেরণ করতে পারে, গ্রাহক গ্রহণ করতে পারে, আর এর প্রাইমারি স্টোরেজের কোনো প্রয়োজন হয় না এবং এটি কি বলছে স্টেশনের ব্যয় অনেক কম। আর এই পদ্ধতিতে অল্প করে ডেটা ট্রানজিশনের ক্ষেত্রে প্রয়োজন হয়, যেমন আমরা ইন্টারনেট ব্যবহার করি, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা স্থানান্তরের ক্ষেত্রে সাধারণত অ্যাসিনক্রোনাস ট্রানজিশন ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমরা আসি সিনক্রোনাস ডেটা ট্রানজিশন। এখানে দেখো চিত্রে যে এখানে কতিপয় বিট একসাথে আছে, একগুচ্ছ বিট, আর এই বিটগুলো একসাথে আবার পারাপার হচ্ছে, অর্থাৎ এখানে এই কতিপয় বিট মিলে একটা ব্লক তৈরি করা হচ্ছে বা একটা প্যাকেট তৈরি করা হচ্ছে, আর এই এক স্থান থেকে অন্য স্থানে ব্লক আকারে বা প্যাকেট আকারে স্থানান্তরিত হচ্ছে। তাহলে ব্লক বা প্যাকেট আকারে যখন ডেটা স্থানান্তর হয় তখন সেটাকে বলা হয় সিনক্রোনাস ডেটা ট্রানজিশন। এর আগে আমরা পড়লাম অ্যাসিনক্রোনাস অক্ষর দিয়ে যায় বা অক্ষর বাই অক্ষরে যায়, ক্যারেক্টার বাই ক্যারেক্টার, আর সিনক্রোনাস ব্লক বা প্যাকেট আকারে যায়। তাহলে তোমরা বুঝতে পারছো দুইটা ডেটা ট্রানজিশন পদ্ধতি কি কি। এখানে আমাদের বলা হচ্ছে যে ডেটা ট্রানজিশন ব্যবস্থায় প্রেরক স্টেশনে প্রথমে ডেটাকে কোনো প্রাথমিক স্টেজে বা প্রাথমিক মেমোরিতে সংরক্ষণ করে রাখে এবং ডেটা ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে, যাকে প্যাকেট বা ফ্রেমও বলা হয় থাকে, এই ব্লক আকারে এক স্থান থেকে অন্য স্থানে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে ডেটা সিনক্রোনাস ট্রানজিশন বলে। তাহলে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা ট্রানজিশনের জন্য এখানে প্রত্যেকটা এক একটা ব্লক তৈরি করা হয়, এবং এই ব্লকগুলো আরেকটা নাম হচ্ছে প্যাকেট। সাধারণত এই ব্লকে 80 থেকে 132টি ক্যারেক্টার থাকে। কতগুলো? 80 থেকে 132টি। তাহলে এখানে প্রশ্ন আসে যে কোন ট্রানজিশনে ব্লক আকারে ডেটা স্থানান্তরিত হয়, তখন আমরা বলবো যে সিনক্রোনাস ট্রানজিশনে ডেটা ব্লক আকারে স্থানান্তরিত হয়। এক একটি ব্লকে কতগুলো ক্যারেক্টার থাকে? 80 থেকে 132টি ক্যারেক্টার থাকে। তাহলে আমরা একটু দেখে নেই যে সিনক্রোনাস শব্দের অর্থ হলো সমন্বয়ে যুক্ত, সমন্বয় যুক্ত, আর অ্যাসিনক্রোনাসে আমরা পড়েছিলাম সমন্বয়হীনতা, একটা আরেকটার বিপরীত। এখানে বলা হচ্ছে এই ট্রানজিশনে প্রতিটি ডেটা ব্লক 80 থেকে 132টি ক্যারেক্টারে থাকে, একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর ট্রানজিশন হয়ে থাকে, আর এই কারণে এর নামকরণ করা হয়েছে সিনক্রোনাস মেথড। এই পদ্ধতিতে প্রেরক কম্পিউটার ডেটা প্যাকেটের মাধ্যমে কতিপয় টাইমিং সিগন্যাল জুড়ে দেয়, আর ডেটা কেবলের মধ্য দিয়ে চলতে চলতে যদি কোনো ক্রমে কোনো ডেটা ত্রুটি সৃষ্টি হয় বা মান অক্ষুণ্ণ না হয়, তাহলে ওই টাইমিং সিগন্যালের ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নের রূপ পরিবর্তন করে দেয়। এর মাধ্যমে কেবলের মধ্য দিয়ে চলাচলকারী ডেটার মান নিশ্চিত করা হয়। তাহলে আমরা দেখলাম যে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে বিরতিহীনভাবে বা অনবরতভাবে ডেটা চলছে। এইটা ট্রানজিশনে ক্যারেক্টার ডেটা বিটের শুরুতে স্টার্ট বিট এবং শেষ বিট থাকে না এবং অনবরত ডেটা চলতে থাকে, যার ফলে এর গতি অনেক কম, এর গতি অনেক বেশি বা দ্রুত হয়। তাহলে আমরা এখানে দেখছি যে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের মধ্যে একটা পার্থক্য রয়েছে। সিনক্রোনাসে আমাদের ব্লক আকারে ডেটা ট্রান্সমিট হচ্ছে। তাহলে প্রতিটি ব্লকের শুরুতে একটি হেডার বা 2 বাইট থাকে এবং শেষে একটি ট্রেইলার বা 2 বাইটের থাকে। শুরুতে একটি হেডার আর শেষে একটি ট্রেইলার থাকে। এরপরে 1 বাইট ফ্ল্যাগ বা 1 বাইটের কন্ট্রোল ফিল্ডে নিয়ে গঠিত হয় একটি ব্লক। এই হেডের সিগন্যাল গ্রাহকের ক্লক গতিকে প্রেরকের ক্লক গতির সাথে সিনক্রোনাইজ করে এবং প্রেরক ও প্রাপক বা গ্রাহক অ্যাড্রেসে বহন করে থাকে। অপরদিকে টেইলর সিগন্যাল ব্লকের শেষে নির্দেশ করে ডেটার মধ্যে কোনো ভুল আছে কিনা তা নির্ণয় করতে সহায়তা করে।
তাহলে এখানে সিনক্রোনাস ট্রানজিশনের দক্ষতা যদি আমরা দেখি, সিনক্রোনাস ট্রানজিশনের দক্ষতা অ্যাসিনক্রোনাসের তুলনায় অত্যন্ত বেশি, কারণ সিনক্রোনাস ধীর গতিতে যায় আর অ্যাসিনক্রোনাস দ্রুত আকারে যায়। সিনক্রোনাসের শুরু এবং শেষ বা স্টার্ট বিট এবং স্টপ বিটের প্রয়োজন হয় না, আর অ্যাসিনক্রোনাসে স্টার্ট বিট এবং এন্ড বিটের বা স্টপ বিটের প্রয়োজন হয়। এখানে বলছে প্রতিটি ক্যারেক্টারের পর টাইম ইন্টারভ্যাল এর প্রয়োজন হয় না, প্রতিটি ক্যারেক্টারে স্টার্ট এবং স্টপ বিটের প্রয়োজন হয় না, তাই এই পদ্ধতিতে তুলনামূলকভাবে সময় কম লাগে। যদি এখান থেকে আমাদের প্রশ্ন আসে যে এটি ব্লক আকারে ডেটা ট্রানজিট করে বা এটির সময় কম লাগে অথবা এটির গতি অত্যন্ত বেশি, তাহলে আমরা বুঝে নিব যে এই পদ্ধতিটা হচ্ছে সিনক্রোনাস ডেটা ট্রানজিশন পদ্ধতি। এখানে সিনক্রোনাস পদ্ধতির অসুবিধাগুলো হচ্ছে প্রাথমিক সংরক্ষণের জন্য এখানে প্রাথমিক মেমোরির প্রয়োজন হয়, যা তুলনামূলকভাবে ব্যয়বহুল। এটা কোথায় ব্যবহার করা হয় বলছে কম্পিউটারের ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে, দূরবর্তী কোন স্থানে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে, তারপরে একই সাথে অনেকগুলো কম্পিউটারে যদি ডেটা স্থানান্তরের প্রয়োজন হয়, এই যে মেন সার্ভার থেকে একাধিক কম্পিউটারে যদি ডেটা স্থানান্তরের প্রয়োজন হয়, তখন এই সিনক্রোনাস পদ্ধতিতে ডেটা স্থানান্তর করা হয়। তাহলে আমরা দেখলাম যে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের পার্থক্য। তাহলে এখানে তোমরা একটু দেখে নিবে যে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মধ্যে পার্থক্যগুলো কি কি। তোমাদের এখানে দলীয় কাজ আছে যে সিনক্রোনাস ট্রানজিশনের বৈশিষ্ট্যগুলো কি কি আর অ্যাসিনক্রোনাস ট্রানজিশনের বৈশিষ্ট্যগুলো কি কি। সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের বৈশিষ্ট্যগুলো যদি আমরা জানতে পারি, তাহলে এখান থেকে আমরা পার্থক্য নির্ধারণ করতে পারবো এবং এখান থেকে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো হয়ে থাকে এগুলো আমরা জানতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই কাজগুলো বইয়ের সাথে সমন্বয় করে রাখবে, আর যখন পরবর্তীতে ক্লাস ওপেন হবে এই কাজগুলো ধারাবাহিক মূল্যায়নগুলো স্যারের কাছে প্রদর্শন করবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের বাড়ির কাজ একটু দেওয়া আছে, ডেটা ট্রানজিশন মেথডের তুলনামূলক বিশ্লেষণ করো। সবাইকে ধন্যবাদ।